চেকের সেকেন্ড বিগেস্ট ইউনিভার্সিটি এসে ফার্স্ট ইমপ্রেশন কেমন ছিল? তারা এখানে গ্রিল করে বসতে পারে, সুপারভাইজার মজা করে বলছে তুমি কি গাড়ি চালাবে নাকি। সেফটি কথাটা শুনে অনেকদিন পর মনে পড়লো এরকম একখানা শব্দ আছে। ফ্রোজেন হয়ে গিয়েছিল, গড়াতে গড়াতে বাড়ি যাচ্ছে। আমাদের তো রান্নাটা নিজেদেরকেই করতে হবে, তার রেসপেক্টে তো চেক প্রচণ্ড চিপ, শুধু আলু সেদ্ধ। রেসিজম কি ফেস করেছি? এবং এখানে স্টাইফেনও দেয়, সেটা কিন্তু 26 বছর অবধি, 9টা থেকে 5টা এক রুটের বাসটা। আপনারা হয়তো ইন্ডিয়ার বিভিন্ন রকম ইউনিভার্সিটির ক্যাম্পাস দেখে অভ্যস্ত, তাছাড়া বিদেশের অনেক ক্যাম্পাসও হয়তো আপনারা দেখেছেন কোনো মুভিতে, কোনো ব্লগে কিংবা স্বচক্ষে। আজকে আমরা এসেছি চেকের সেকেন্ড বিগেস্ট ইউনিভার্সিটি মাসারিক ইউনিভার্সিটিতে, আর আজকে ঘুরে দেখব এই ক্যাম্পাসটা। আর আপনাদের সাথে পরিচয় করাবো আমাদের মতনই আরও এক বাঙালির সাথে। সেই বাঙালি এই ক্যাম্পাসে পিএইচডি করছে, তাই তার সাথে যা আড্ডা গল্প হবে আজকে সেগুলো পুরোটাই বাংলাতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। আমার সাথে আছে হবু ডাক্তার শুভাশিস। ও আমাদের মতো বন্য শহরে থাকলেও ওর আসল বাড়ি কিন্তু নবদ্বীপে, আর আমরা ওকে সাধারণত শুভা বলে ডাকি। তাই এই ভিডিওতে যদি শুভাশিসকে আমরা শুভা বলি প্লিজ অবাক হবেন না। তাহলে বল শুভা, কবে এলে এই শহরে? প্রিসাইজ বলতে গেলে প্রথম এসেছি 27শে মে 2019, তাই প্রায় 6 বছর হতে যায়, আর পিএইচডিও প্রায় শেষের দিকে। তো এই অনেক দিনই হলো এখানে। কিন্তু তুই এসছিস মেতে, আর তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল দুর্গাপুজো, প্রবলি সেপ্টেম্বর অক্টোবর। প্রায় 6-7 মাস আমাদের বেরিয়ে গেছে, তারপর দেখা হয়েছিল ভিয়েনাতে প্রথম দেখা, বার্নে তো নয় কিন্তু। আমরা ভিয়েনা গিয়েছিলাম দুর্গাপুজোতে, তখন জানলাম একটা নতুন বাঙালি ছেলে এসছে পিএইচডি করতে। তখন তো জানতাম না সে আমাদের শুভা। আচ্ছা, নতুন শহরে নতুন দেশে তো এলি, এসে ফার্স্ট ইমপ্রেশন কেমন ছিল? ফার্স্ট তো প্রথম ঢুকলাম রাত্রির 10টায় এখানে, ভিয়েনার থেকে প্রথম এলাম, প্রথম ফ্লাইটে চাপার এক্সপিরিয়েন্স। তো প্রথমে যখন এখানে এলাম আমার সুপারভাইজার এসেছিলো গাড়ি করে পিক করতে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের যা অভ্যাস, যে বাঁদিকে প্রথমে বসতে গেছি ফ্রন্ট সিটে, সুপারভাইজার মজা করে বলছে তুমি কি গাড়ি চালাবে নাকি, কারণ এখানে তো সব লেফট হ্যান্ড ভেহিকেল। তো সেটা একখানা হলো, তারপর লোকজন তো একটু কম। আর পরের দিন যখন বেরোলাম তখন কিছু নতুন জিনিস যেগুলো খুব সাধারণ, যে জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, গাড়ি এসে দাঁড়িয়ে যাবে, তোমাকে আগে ক্রস করতে হবে, একটু পর পরেই তোমার ট্রাম স্টপ, বাস স্টপ, আমাদের তুলনায় রিলেটিভলি ডিস্টেন্সটা একটু কম। তো এই প্রথম দিকের এক্সপিরিয়েন্স এইরকম। আমারও যখন প্রথমে এসেছিলাম আমার মনে হয়েছিল এখানে এই শহরে কি কোনো কারফিউ হয়েছে নাকি, চারিদিকে এত ফাঁকা কেন রে ভাই। আর তার সাথে শুভ্র এসেছিল 2010 সালের জানুয়ারি মাসে, তখন আবার টেম্পারেচার ছিল -25। তো শুভ্র একদম এসে জমে একদম ফ্রোজেন হয়ে গিয়েছিল। অচেনা দেশ, নতুন শহর, নতুন জায়গা, লোকজনও নতুন, ভয় ভয় কি করতো? সেরকম ভয় ছিল না, আমি বলবো ভয়ের থেকে এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল, কারণ প্রথমবার ফ্লাইটে চাপছি। তারপর প্রথমবার ফ্লাইটে চাপার পরে ইমিগ্রেশন যে প্রসেসগুলো সেগুলো সবই নতুন কিছু ঘটছে একখানা জীবনে। তারপর একখানা তো মনের মধ্যে ছিলই যে বিদেশির সঙ্গে ডিরেক্ট আমি ইন্টারাকশনটা যে করবো সেটা কীরকম লাগবে, এই নিয়ে এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল, ভয়টা তুলনামূলক কম বা ছিল না বললেই চলে। আর ফ্যামিলি থেকে কীরকম সাপোর্ট ছিল এই ডিসিশন নেওয়ার জন্য? ফ্যামিলি থেকে তো চিরকালই যাই চেয়ে এসেছি, সাপোর্ট তো করেই গেছে। বাইরে যখন ছিল তাদের সাপোর্টের থেকে মাথায় এসেছিলো যে অনেক দূর, কতদিন পর আসবি, যেরকম মা বাবাদের সাধারণ চিন্তা হয়। তাছাড়া সাপোর্ট বা আমি যে ডিসিশনগুলো নিয়েছি আমাকে সবসময়ই তাদের সঙ্গেই আছে। আর তার সঙ্গে মাছ, মাংস, ডিম, ঘরের রান্না পাবি না, এটা তো সবসময় স্পেশালি মায়ের চিন্তা হয়, তাই না? একদম। আর সেখান থেকেও আরেকটা জিনিস, এখানে যখন এলাম আমাদের তো রান্নাটা নিজেদেরকেই করতে হবে, কারণ আমাদের ওখানকার মতো ক্যান্টিন বা জিনিসপত্র অতটা অ্যাভেলেবেল নেই, আছে। তো এখানে এসে রান্না করতে হবে, এইটা একটা হালকা নার্ভাসনেস ছিল, ভয় ঠিক বলবো না, কিন্তু সেটাও ধীরে ধীরে আয়ত্ত করা হয়ে গেল, রান্নাটাও শিখে নিলাম, যেটা একটা খুব ভালো জিনিস, ভালোও লাগলো। আপনাদের বলে রাখি শুভা কিন্তু ভীষণ ভালো রান্না করে, কারণ আমাদের বাড়িতে এসে মাঝে মাঝেই চিকেন রান্না করে, আর ওর ফেভারিট ডিশ হলো চিকেন হায়দ্রাবাদি। বাড়িতে নিশ্চয়ই ইন্ডিয়ান রান্না বান্না করিস, তাই তো? বাড়িতে তো ভারতীয় খাবারই বানাবো। আর এখানে যদি ক্যান্টিন বা রেস্টুরেন্টে খেতে যাস, ভাতের থেকে বেশি কিন্তু আলু খেতে হয়। সেই ফুড হ্যাবিটটা কী করে চেঞ্জ করলি? এটা খুব ভালো একখানা পয়েন্ট বলেছে, কারণ প্রথম যখন এসেছিলাম এর আরেকটা নতুন এক্সপিরিয়েন্স, একাডেমিক ক্যান্টিনে লাঞ্চ করতে যেতাম, কারণ রান্নাটাও তখন অতটা অভ্যস্ত হয়নি। তাই প্রথম গিয়ে যখন অর্ডার করলাম দেখি আলু সেদ্ধ
আর শুধু আলু সেদ্ধ, আর তার সঙ্গে চিকেনের একখানা পুরো লেগ পিস ওদের প্রিপারেশন অনুযায়ী বানিয়ে দিয়েছে। খেয়ে ভালো লাগলো না, ভালোই লাগলো, কিন্তু এটা কোনো এক্সপেকটেশনের পুরো বাইরে ছিল যে একটা শুধু আলু সেদ্ধ, এই ব্যাপারটা একটা খুব নতুন জিনিস ছিল। এখানে এটা খুব খায়। আর রান্নাবান্না বলতে গেলে যেভাবে শিখলাম, আমি টুকটাক বাড়িতে আগে করতাম, যেমন চা বা একটু লুচিবেলা এগুলো খেলার ছলে করতাম, তাই খুব একটা অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়নি। কিন্তু হ্যাঁ, একটা ডিফারেন্স তো রয়েই যায়। বাড়িতে যেমন আমরা পঞ্চপদের ব্যঞ্জন খাওয়াতে অভ্যস্ত, এটা ওখানে কাজের মধ্যে থাকাকালীন করা অতটা সম্ভব হয় না। তাই প্রধানত একটাই পদ আর তার সঙ্গে খাবার, সেটাই বেশি চলে। মাঝে মধ্যে আমরা উইকেন্ডে জমিয়ে একসাথে রান্নাবান্না করা হয়, তখন কিন্তু অনেক কটা পদ হয়, যেমন স্নেহাদি কিছু বানালো, আমি কিছু বানালাম, তো সবাই মিলে হয়। আর আমি বানালে মোস্টলি ডেজার্টের কিছু মিষ্টি মিষ্টি পায়েস, দই এগুলো বানাতেই বেশি ভালোবাসি। এখানে একটা কথা বলে রাখি, চেকের বন্ধুদের যখন আমরা বলেছিলাম যে আমরা ভাতের সঙ্গে আলু মেখে খাই, ওরা ভীষণ অবাক, কারণ ওদের কাছে দুটোই কার্বোহাইড্রেট, একসাথে যেতে পারে না, ওদের কাছে এটাই ধারণা। কিন্তু আমি তখন বলেছিলাম অনেক দিন ট্রাভেল করে আসার পর যখন বাড়িতে এসে ক্লান্ত হয়ে ভাতের সঙ্গে একটু আলু সেদ্ধ আর একটু ঘি মাখিয়ে যদি খেতে পারা যায়, তার মতো অমৃত কিছু নেই। তখন ওরা বিশ্বাস করতে পারেনি। এত বছর তো আছিস এখানে, অনেক বন্ধু নিশ্চয়ই পাতিয়েছিস, তার মধ্যে বেশি দেশি না বিদেশি, বাঙালিরাও কি আছে? বাঙালিরা তো সব জায়গাতেই বর্তমান, ভারতীয় বাঙালি, এবং আমরা একসাথে কোয়াগুলেট করেই যাই, যেমন এই যে এখন এর জন্য ব্লগিংটাও হচ্ছে। তাছাড়া বার্নো শহরটা যথেষ্ট ইন্টারন্যাশনাল, এটা একটা খুব পপুলার স্টুডেন্ট সিটি, তাই এখানে বহু দেশের লোক থাকে। আমার যেমন অনেক বন্ধু আছে ইটালির থেকে, চেক দেশের তো আছেই, তাছাড়াও আপনার টার্কি থেকে শুরু করে এরকম ডরমেটরিতে যখন থাকতাম সেখানকার রুম পার্টনারগুলো ছিল। তবে ইটালিয়ানদের সঙ্গে আমার একটুখানি বেশি ভালো জমেছে, কারণ ওদের আর আমাদের মধ্যে অনেকটাই সিমিলারিটি আছে। হতে পারে রোদের সঙ্গে কানেকশন, ওদের ওখানেও রোদ ভালোই পাওয়া যায়, আমাদের দেশেও তাই। আর এখানে কলিগদের সাথে কি বন্ধুত্ব পাতানো যেতে পারে? কলিগরা এখানে ওরকম ডিফারেন্স কিছু নেই, কারণ এখানে সবসময় ফার্স্ট নেম ইউজ করেই ডাকা হয়, সেটা সুপারভাইজারই হোক বা ব্যাচেলার স্টুডেন্টই হোক বা হাই স্কুল স্টুডেন্টই হোক। আর কলিগরা তো সবার সঙ্গে ইকুয়ালি মেশে, প্রফেশনাল টাইমে প্রফেশনাল, তারপরে নর্মাল অ্যাক্টিভিটিতে সবসময় ফ্রেন্ড হিসাবেই থাকে। আমাদের একটু অসুবিধা হতো শুরুতে এসে প্রফেসর বা বসদেরকে বা সুপারভাইজারকে নাম ধরে ডাকতে, তাই একটু সময় লেগেছিল আমার। তোর কি লেগেছিল? আমি যখন শুরুতে ইমেল করেছিলাম এখানে অ্যাপ্লাই করার সময়, তখন আমি স্যার বলে রেফার করেছিলাম। আমিও আসার পর বেশ কিছুদিন স্যার বা ম্যাডাম বলেই সবাইকে ডাকতাম, তারপর আস্তে আস্তে অভ্যাসটা করে নিয়েছিলাম। এছাড়াও আমাদের এখানে অনেক ইন্ডিয়ান আর বাঙালিরাও আছে, আর আমাদের একটা খুব সুন্দর বাঙালি গ্রুপও আছে, যেখানে আমরা বছরে প্রায় অনেকবার অনেক রকম সেলিব্রেশন করি। স্পেশালি দুর্গাপুজো তো হয় প্রাগে, তাছাড়াও আমরা রবীন্দ্র জয়ন্তী করি, যেটা রিসেন্টলি কিছুদিন আগেই হয়ে গেল প্রাগে। আর আমাদের স্পেশাল ছোট্ট একটা গ্রুপ আছে, তারা প্রত্যেক বছর বাংলা নববর্ষে কটেজে গিয়ে সেলিব্রেশন করি, সেটাও লাস্ট মান্থে এবছর হলো। এখানে কিন্তু প্রাগের চার্লস ইউনিভার্সিটিতে বাংলা ডিপার্টমেন্ট আছে, রবীন্দ্রনাথের মূর্তিও আছে, সেখানেই রবীন্দ্র জয়ন্তীটা পালন করা হয়। তো উনি ভিজিট করেছিলেন 1913-তে নোবেল পাওয়ার পরে, তো তার জন্য তার অনারে এখানে বাংলা ডিপার্টমেন্টটা চালু হয়েছে, এবং খুব সুন্দর বাংলা বলে এখানে কিছু প্রফেসরেরা। আর উনার নামেই একটা ঠাকুরোভা স্ট্রিটও আছে প্রাগে। আচ্ছা শুভা, এই যে বন্ধু বান্ধবদের গল্প বললি, দেশে তো আমরা চায়ের ঠেকে প্রচুর যেতাম বন্ধুদের সঙ্গে, কিন্তু এখানে তো চায়ের ঠেক বলে কিছু হয় না, ম্যাক্সিমাম ক্যাফেটেরিয়া আছে। তাহলে বন্ধু বা কলিগদের সাথে আড্ডা মারিস কীভাবে? ওই যে বলে না, জসমিন দেশে যদাচার, সেটাকেই আয়ত্ত করতে হবে, কিছু করার নেই। তাই চাটা তো এখানে পাওয়া যায় না ওরকমভাবে, তার সাবস্টিটিউট হচ্ছিলো কফি, এখানে খুব চলে ইউরোপে, তাই আমরা কফি খাই টুকটাক। আর এখানে যাওয়া মানে হচ্ছিলো বন্ধুবান্ধবদের সঙ্গে একটু রেস্টুরেন্টে যাওয়া উইকেন্ডে, রান্নাবান্না যদি না করতে ইচ্ছা করে তাহলে। আর তাছাড়া যেটা সামার আসছে, তো অ্যাক্টিভিটি বলতে মনে পড়লো আমার যে আমরা এখানে বারবিকিউটা সামারে খুব করি। তো এই যে পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আমার জাস্ট অফিসের পাশেই। তো এই জায়গাটাতেই আমাদের নিজস্ব বারবিকিউ গ্রিল আছে, এবং এখানে আমরা বারবিকিউ করি একসাথে, তখন গল্প আড্ডা হয়ে যায়। কাজের পরে শুক্রবার করেই বিশেষ করে এখানে হয়। আরও একটা ইউনিভার্সিটির জায়গা আছে যেখানে বারবিকিউটাকে বুক করা যাবে, যাদের নিজস্ব গ্রিল নেই তারা স্টুডেন্টরা নিজেদের মতো করেই সেটা বুক করে করতে পারবে। জায়গাটা দেখবে? দেখাবি? চলো। তাহলে চলুন আমরা বারবিকিউ প্লেসটা দেখতে যাই। তা এই হলো সেই বারবিকিউ প্লেস যেটার কথা বলছিলাম।
তো যেসব ইউনিভার্সিটি স্টুডেন্টদের ধরো নিজেদের গ্রিল নেই, তারা এটাকে রিজার্ভ করতে পারে রিসেপশনে গিয়ে, এবং তাদের ওখানে তোমার যা যা টুলস বা কিটস প্রয়োজন করার সেইগুলো দিয়ে দেওয়া হবে। আর সামনেই আমাদের ক্যাম্পাস স্কোয়ারে টেস্কো আছে, সেখান থেকে কোল কিনে নিয়ে এসে তারা এখানে গ্রিল করে বসতে পারে। আর ওই দূরে দেখো একখানা সিমেন্টের একখানা টেবিল টেনিস খেলার জায়গা আছে, আর সামনে লন আছে, তাই নিজেদের কিছু গেমসও নিয়ে আসে, আর ওখানে টেবিল টেনিসও তারা খেলতে পারে। তো এইভাবেই চলতে থাকে অ্যাক্টিভিটি। তাহলে সামারে পুরো প্যাকড অ্যাক্টিভিটি থাকে তোদের এখানে, বলতে পারো সামারটা খুব এনজয় করে এখানকার লোকজন। শুভা, তাহলে বাকি আড্ডাটা এখানেই দিই আমরা। তাই হোক। নতুন দেশ, নতুন কালচার, তার উপরে আমরা এখানের জন্য এক্সোটিক। রেসিজম কি ফেস করেছিস তাই জন্য? দেখো এই জায়গাতে রেসিজম তো সেরকম আমি কিছু দেখতে পাইনি, কিন্তু সব দেশেই কম বেশি থাকে, আমাদের দেশেও আছে রেসিস্ট, কিছু করার নেই, সেটা দিয়ে তো আর দেশ বিচার করা যায় না। তবে এখানকার লোকেরা খুব ফ্রেন্ডলি। যখন শুরুতে এসছিলাম এদের ল্যাঙ্গুয়েজ ধরো জানতাম না, এবং 2019-এ এতটাও বেশি ভারতীয় এখানে ছিল না, কিন্তু এমনি একাডেমিয়াতে সবাই ভারতবর্ষ সম্বন্ধে অভ্যস্ত, তাদের অনেক বন্ধুও আছে, যেমন ইউরোপ অ্যান্ড আমেরিকা জুড়ে সব জায়গাতেই প্রচুর ভারতীয়দের আনাগোনা। তো এবার এখানে যখন আমি কোনো একটা জিনিস কিনতে গেছি, কাউকে জিজ্ঞাসা করেছি, একটা লোকের কথা মনে পড়ে, সেই বয়স্ক ভদ্রলোক খুব অল্প ইংরাজি জানে, আমাকে দেখে কথা বলতে বলতে আমাকে হাতটা ধরে বলল যে ইন্ডিয়ান, ভেজিটেরিয়ান, স্মল মাসেল দিয়ে হাসতে শুরু করলো। তো ওরা এরকম একটা মনে করে যে আমরা সবাই ভেজিটেরিয়ান প্রধানত, এই সব সম্বন্ধে ওদের মানে অভিজ্ঞতাটা আছে। আর আমরা যে পুরোটাই মাছে ভাতে বাঙালি সেটা হয়তো সবাই জানে না, তাই আমাকে অনেকে প্রশ্ন করে যে ও তুমি মাছ খাও, মাংস খাও, তুমি তো ইন্ডিয়ান, এগুলো খায় না তো ইন্ডিয়ানরা। তখন বোঝাতে হয় ইন্ডিয়ান অতটা ইজি নয় বলা যে আমাদের ফুড হ্যাবিট কীরকম হবে, বিভিন্ন রিজিয়নে আলাদা আলাদা ফুড হ্যাবিট আছে। আর এতে আরও একখানা গল্প আমার মনে পড়লো, চেকে এসে আমি একখানা আমার নতুন নাম পেয়েছি। এখানে চেক ভাষায় স্নো হোয়াইটকে বলে স্নেহুরকা, যেটা আমার নামের সাথে অনেকটা ম্যাচ করে, তাই অনেক বন্ধুরা আমাকে স্নেহুরকা বলে ডাকে। বেশ মজার নাম, স্নো হোয়াইট আমার নাম চেক দেশে এসে। আর তার সাথে স্নেহুলকা বলে একটা ক্যান্ডি পাওয়া যায় এখানে, আর সেই স্নেহুলকাও আমাকে অনেক বন্ধুরা বলে ডাকে, তবে আমার ফেভারিট কিন্তু স্নেহুরকা। আচ্ছা, তুই যে বললি 2019-এ এসছিস, তখন নাকি ইন্ডিয়ান কম ছিল। যখন শুভ্র এসেছিল 2010-এ, তখন গুনে গুনে 3-4টে ইন্ডিয়ান ছিল পুরো শহরে। আর এখন রাস্তায় দেখলে একোনে ওকোনে ইন্ডিয়ানের ছড়াছড়ি, মানে হাজারে হাজারে ইন্ডিয়ান এখন এখানে। আর যদি তুই 2019-এ আসিস, তখন তো এত ভ্লগ বা এত ইনফরমেশন ছিল না, গুগল ইউজও এখনের থেকে অনেক কম হতো। তাহলে এই চেক সম্পর্কে এত ইনফরমেশন, এই ইউনিভার্সিটি সম্পর্কে এত ইনফরমেশন কোথা থেকে পেয়েছিলিস? আমি এমনি একটু কিউরিয়াস ছিলাম, তখন আস্তে আস্তে আমার সময় ইউটিউব আর গুগলটা আসতে শুরু করেছিল। তো কিছু তো ইউটিউব বা নতুন একটা জায়গায় জানছি, তখন অনেক কিছু নতুন প্রসেসও আমাকে করতে হচ্ছে, ভিসা থেকে শুরু করে, যেরকম বললাম প্রথমবার ফ্লাইটে চেপেছিলাম। তো সব জিনিসই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে ধীরে ধীরে জানতে শুরু করলাম। হ্যাঁ, পুরোপুরি কি জানতে পারা গেছে তখন না, এতটা জানতাম না, তবে টুকটাক ওই কিছু ইউটিউব চ্যানেল আর না হলে সার্চ করে দেখলাম। আমি যখন চেকে এসেছিলাম আমার রেফারেন্স ছিল চেক ফুটবল আর চেক টেনিস। আমরা তো চেকোস্লোভাকিয়া নামেই চিনতাম ফুটবলের জন্য, তাই না? সেটাই ভেঙে কিন্তু চেক রিপাবলিক আর স্লোভাকিয়া হয়ে গেছে এখন। আর তার সাথে আমাকে এখনও লোকে জিজ্ঞাসা করে, ও তুই কোন দেশে আছিস, চেকোস্লোভাকিয়াতে? আমরা তখন বলতে হয় না, চেক আর স্লোভাক আলাদা দেশ, এখন আর চেকোস্লোভাকিয়া নেই। এখানে আসার আগে গুগল আর ইউটিউবের সাহায্য নিয়েছিস বুঝতে পারছি, কিন্তু চেক ভাষা সেটা তো পুরোপুরি আলাদা। তার জন্য কোনো প্রিপারেশন কি নিয়েছিলিস, কিছু কি প্র্যাকটিস করে এসেছিলিস চেক? আমি যখন এসেছিলাম তখন ভাষাটার অত প্রয়োজন আমার তো এখানে পড়েনি, কারণ বার্নো শহরে বা একাডেমিয়াতে লোকজন ইংলিশের সঙ্গে স্বাচ্ছন্দ্য, কিন্তু বার্নো শহর ছেড়ে একটু বেরোলে তখন কিন্তু ভাষাটার একটু প্রয়োজন পড়ে। আর যত দিন গেল 2019 থেকে দেখলাম সময়ের সাথে সাথে কিন্তু ভাষার গ্যাপটা অনেকটাই কমে গেছে, সবাই কিন্তু ইংরাজিটা এখন কম বেশি জানে আগের থেকে। আর তাছাড়া হাজারো অ্যাপ আছে ট্রান্সলেট করার জন্য, সেগুলো তো চলতেই থাকে। কিন্তু আমরা যখন এসেছিলাম তখন চেক ভাষা না জানলে অনেকটাই অসুবিধা হতো, কারণ তখন ওই যে বললাম বিদেশি প্রায় ছিলই না, তাই চেক না জানলে প্রত্যেক স্টেপে কিছু না কিছু জায়গায় ধাক্কা খেতেই হতো। তবে আমরা খুব ভালো চেক বন্ধু পেয়েছিলাম, তাই তারা আমাদের অনেক সময় অনেক জায়গায় হেল্প করতো, এখনও করতে থাকে অনেক সময়। তবে চেককে শিখলি একটু? থোড়া থোড়া। থোড়া থোড়া বলতে নেই, বলতে হয় ত্রস্কু ত্রস্কু।
তাহলে এই ভাষার ব্যাপারে তোমাকে একটা মজার গল্প বলি, শোনো। এই টেস্ট করি ঘটনা, নতুন এসছি, মধু কিনতে গেছি, কিনেছি, ভুল করে ফেলে রেখে চলে এসেছি দোকানে। তার খানিকক্ষণ পরেই, তখন বাজে ধরো রাত্রির 8টা, আর একটু রাতের দিকে এখানে যারা তখন কাজ করতেন তারা কেউ সেরকম ইংরাজি জানেই না। তো গিয়ে তো বলার চেষ্টা করলাম, কিছুই বুঝছে না, দিয়ে আমি গুগল ট্রান্সলেট ইউজ করেছিলাম। তখন লিখেছি হানি, সেই ট্রান্সলেট হয়ে দাঁড়িয়ে গেছে অন্য হানি, দিয়ে সেই নিয়ে ওরা বুঝতে পারছে না, হ্যাঁ সুইট হার্ট হয়ে গেছে সেটা। তো কিছুই বুঝতে পারলো না, অপেক্ষা করলাম খানিকক্ষণ, দিয়ে আরেকজন যখন মহিলা বেরোলেন, সে একটু ইংরাজি জানতো, তখন বললো যে গুগল ট্রান্সলেশনে কিন্তু এইরকম দেখাচ্ছে। তারপর সে আমাকে হেল্প করলো আর তারপরে পেলাম। তাই মধু নিয়ে আমার কেলেঙ্কারি হচ্ছিল তখন। আমি স্নো হোয়াইট হয়ে গেছি আর তোর মধু সুইটার্ট হয়ে গেছে। তোর তো না হয় চেক ভাষা নিয়ে অসুবিধা, আমার তো শুরুতে এসে চেক অ্যাকসেন্টে ইংলিশ শুনতেও অসুবিধা হয়েছিল। আমার জন্মদিনের দিনেই আমি আমার পিএইচডি শুরু করি। আর এখানে রুল হলো, চেক রিপাবলিকে তুমি ভিজিট করলে বা আসলে প্রথম 3 দিনের মধ্যেই আপনাকে ফরেন পুলিশের কাছে গিয়ে আপনাদের রেজিস্টার করতে হবে বা ইনফর্ম করতে হবে যে তুমি এসেছো। তো আমাকে আমার চেক বন্ধু নিয়ে গেছে ফরেন পুলিশে, যিনি পুলিশ আমার পাসপোর্ট দেখছেন তিনি বেশ বড় সড়ো, লম্বা চওড়া, একটু গাম্ভীর্যপূর্ণ লোক। সে আমার পাসপোর্ট দেখছে, এবার দেখতে দেখতে হঠাৎ আমার দিকে তাকিয়ে বলে হ্যাপি বার্থডে। আর আমি অফকোর্স ক্যাবলার মতো তাকিয়েই আছি, আমি তো কিছুই বুঝতে পারছি না কী হচ্ছে, কী বলছে। আবার আমার দিকে তাকিয়ে বলছে হ্যাপি বার্থডে। হ্যাঁ, তারপর আমার চেক বন্ধুরা ওকে ধাক্কা দিয়ে বলছে ও তোমাকে হ্যাপি বার্থডে বলছে। ও হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো তোর চেক যে বুঝতে পারিনি আমি বুঝলাম, আমি তো ইংলিশও বুঝতে পারিনি। তো কথা প্রসঙ্গে তো টেস্কোর ব্যাপার অনেকবারই এলো। তো কাছেই টেস্কোটা, কিন্তু একদম উল্টো দিকেই ক্যাম্পাস স্কোয়ার, শপিং মল, জামা প্যান্ট কেনা, খাওয়া দাওয়া সব কিছুরই জায়গা। তো জায়গাটা একটু ওখানটা ঘুরে আসি। তাহলে এই যে টেস্কোর ব্যাপারে এত কথা হচ্ছিল, প্রসঙ্গ উঠলো, এইটা হচ্ছিল সেই ক্যাম্পাস স্কোয়ার যেটা দেখতে পাচ্ছেন। তো এই ক্যাম্পাস স্কোয়ারের ভেতরেই আছে টেস্কো, আর ভেতরে অনেক কেনাকাটার জায়গা, শপিং মল, সব কিছুই এখানে একসাথে আছে। এই পার্টিকুলার ক্যাম্পাসটা হলো আমাদের ফ্যাকাল্টি অফ ন্যাচারাল সায়েন্স আর মেডিসিনের ক্যাম্পাস। তাই এর সাথেই দেখতে পারবেন এফেনবার্নো, যেটা এখানকার সবথেকে বড় হসপিটাল এই শহরের, এবং ইউরোপের মধ্যেও একটা বেশ বড় নাম করা হসপিটালের মধ্যে পড়ে। আর সাথে আপনাদের এখানে পাশেই ট্রাম লাইন আছে, যেখানে সুন্দর সেন্টারের কানেক্টিভিটি পেয়ে যাবেন। আর এখানেই ক্যাম্পাসে অনেক বাস স্টপও আছে, যেখান থেকে নানান দিকে যাওয়া যেতে পারে। তার মানে স্টুডেন্ট লাইফ এখানে বেশ হ্যাপেনিং বল। চারিদিকে ক্যাম্পাসের সঙ্গেই রয়েছে সুপার মার্কেট, শপিং মল, হসপিটাল, লাইক কোনো চাপই নেই। কিন্তু তাহলে সেফটি নিয়ে কি ওদের কিছু কনসার্ন হওয়া দরকার? সেফটি কথাটা শুনে অনেকদিন পর মনে পড়লো এরকম একখানা শব্দ আছে। চেক রিপাবলিক কিন্তু পৃথিবীর প্রথম সারির সেফ দেশগুলোর মধ্যে একটার মধ্যে আসে। তাই এখানে সেফটি নিয়ে সেরকম বিশেষ ভাবার কোনো কারোর প্রয়োজনই আমার মনে হয় না আছে। আর তাছাড়া এখানে নাইট লাইফও ভীষণ সেফ। অনেকে অনেক জায়গায় দেখতে পাওয়া যায় লোকেরা পার্টি করতে যাচ্ছে রাত দুপুরে, অনেক ভোরে ফিরছে, মাঝরাতে ফিরছে, কখনো তাই নিয়ে কোনো অসুবিধা হয় না। এতে একটা মজার গল্প মনে পড়লো, আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি যখন পিএইচডি করছিলাম তখন কিছু এক্সচেঞ্জ প্রোগ্রামে বাচ্চা ব্যাচেলার্স বা হাই স্কুলের স্টুডেন্ট এসেছিল অ্যারিজোনা থেকে। ওদের অভ্যাস ছিল যে রাত্রি 9টার মধ্যে সব ঘরে ঢুকে পড়তে হবে, কারণ রাত্রি 9টার পর নাকি ওখানে ভীষণ আনসেফ ঘরের বাইরে। আর ওরা যখন এসেছিল তখন এটা ছিল সামার, রাত্রি হয় সামারে অনেকটা লেটে, প্রায় 9টা-10টা অবধি আলো থাকে। আর ওরা যখন এসেছিল তখন প্রথম ডিনার করতে গেছে, গিয়ে ডিনার করার পর বলছে ও এখনও তো আলো খুব ভালো। তারপর হঠাৎ খেয়াল করে দেখে ঘড়িতে তখন 9টা বেজে গেছে। ওরা প্যানিক করছে, এই বাবা 9টা বেজে গেছে, রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে, এখানে একদম রাত্রিবেলায় বেরোনো উচিত নয়। তখন আমরা বলেছিলাম, তখন অলরেডি আমি চেকে এসে বেশ কয়েক বছর হয়ে গেছে, তো আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছিলো এখানে কীরকম সেফ জায়গা সেই নিয়ে। তখন আমরা বলেছিলাম যে না চিন্তা করো না, এখানে কোনো সেফটি নিয়ে কোনো ইস্যু নেই, তুমি যত রাত খুশি থাকতে পারো, কখনো কিছু প্রবলেম হবে না। তো সেই সব বাচ্চা বা অলমোস্ট অ্যাডাল্ট বাচ্চাগুলো 2 মাস পর যখন চেক রিপাবলিক ছেড়ে অ্যারিজোনা ফিরবে, তার আগে লাস্ট নাইট রাত্রি 4টের সময় পার্টি করে গড়াতে বাড়ি যাচ্ছে। ওরা যে কী আনন্দ পেয়েছিল 2 মাসে, এখানে কি বলবো। ওরা জাস্ট ভাবতেই পারেনি যে এখানে রাত ভোর পার্টি করা যায়, যে এখানে সেফটি বা নাইট লাইফ নিয়ে কখনো কোনো ইস্যু আমাদের ফেস করতে হয়নি। নাইট লাইফের কথা যখন বললে, নাইট লাইফ কিন্তু বেশ হ্যাপেনিং এখানে। তার কারণ এখানে ট্রান্সপোর্টেশনটা খুব সুন্দর এই শহরটার।
তাই নাইট লাইফে যখন পার্টি করতে যায় বা রাত্রির 12টা অবধি যায়, 11টার পর থেকে এখানে মেন ট্রেন স্টেশন থেকে সব প্রান্তের দিকে আলাদা আলাদা বাস ছাড়ে, আবার ওখানে সে সব কানেক্ট হয়। তাই ফেরত যাওয়াটাও কোনো অসুবিধাই নেই, তার জন্য কোনো প্রাইভেট ক্যাব বা কিছু বুক করার কোনো প্রয়োজন নেই। শুধু হ্যাঁ, ঘন্টায় একটা করে ছাড়ে, কিন্তু সারা রাত ছাড়ে, সারা রাত। ভোর 5টা অবধি এইরকম নাইট বাস চলে, আর ভোর 5টা থেকে আবার নর্মাল ট্রাম আর বাসের শিডিউল শুরু হয়ে যায়। শহরে ট্রান্সপোর্টেশন নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, এখানে কোনো প্রবলেম নেই। কিন্তু এছাড়া আর কোথায় কোথায় তুই ঘুরেছিস, ট্রাভেলিং কি করেছিস খুব একটা? আমার তো ট্র্যাভেল বলতে প্রধানত কর্মসূত্রেই ট্র্যাভেল, তো এরাসমাস, কনফারেন্স ট্রিপ, সেই সব জায়গাতে যাওয়া হয়। তাছাড়া সেটা বাদ দিয়ে এখানে বাঙালি গ্রুপের দৌলতে যখন তখন এদিক ওদিক চলে যাওয়া হয়, কোনো কিছু প্ল্যান থাকে না, গাড়ি নিয়ে চলে এলো, তুলে নিয়ে চলে গেল। যেমন ধরো তোমরা এই কিছুদিন আগেই 15 মিনিটের নোটিসে চলে আয়, তো তুলে নিয়ে 200 কিলোমিটার দূরে চলে গেলাম হঠাৎ করে বিকেলবেলা ওলোমৎসের ক্রিসমাস মার্কেটে। সেই ভিডিওটাতেও দেখবেন, আমি আছি অল্প একটুখানি, ওখানেও দেখতে পারবেন আপনারা। ওলোমৎসের ক্রিসমাস মার্কেটে গিয়ে শুভা আর শুভ্র যখন শুটকি মাছের দোকান দেখেছিল, তাই নিয়ে যে কি এক্সাইটেড হয়ে গেছিল কি বলবো। সেটা যদি দেখতে চান তাহলে আমি এই আই বাটনে রেখে দিলাম। ইন্ডিয়া থেকে আসার পর চেক বোধহয় তোর জন্য একটু এক্সপেন্সিভ ছিল না? অতটা নয়, অ্যাভারেজ ইন্ডিয়ান প্রাইসের তুলনায় তো হ্যাঁ একটু এক্সপেন্সিভ ইন্ডিয়ার তুলনায়, কিন্তু এমনি বাকি ইউরোপিয়ান কান্ট্রি, স্পেশালি যদি আমরা ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজগুলো দেখি, তার রেসপেক্টে তো চেক প্রচণ্ড চিপ। এবং বিয়ার এখানে জলের থেকেও সস্তা, কারণ এদের কালচারে বিয়ারের খুব ইম্পর্টেন্স বেশি। তাছাড়া এমনি এখানে যদি আমি দেখি যে সাধারণ মানুষ যখন কোথাও বেরোচ্ছে বা রেস্টুরেন্টে যাচ্ছে, খুব বড় লোক এবং একখানা সাধারণ মানুষ সবাই কিন্তু একই রেস্টুরেন্টে, একই শপিং মলে যাচ্ছে, তাই একটা তফাৎ যে রয়ে যায় সমাজের মধ্যে, সেই তফাৎটা যথেষ্ট কম। এটাই আমার এক্সপিরিয়েন্স। তবে কোভিডের আগে এখানে জিনিসপত্র বেশ সস্তা ছিল, কোভিডের পর জিনিসপত্রের দাম অনেকটা বেড়ে যায়। তারপর রাশিয়া ইউক্রেনের ওয়ারের পর কী হারে বেড়েছে সেটা আমাদের মাসের খরচ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। ইউরোপে, অন্যান্য দেশে কিংবা আমেরিকায় আমি দেখেছি অনেক স্টুডেন্টরা পার্ট টাইম জব করে। তুই পিএইচডি করতে এসে এখানে কি পার্ট টাইম জবের কথা ভেবেছিস নাকি করিস? পিএইচডি করতে এসে পার্ট টাইম জবের কথা সেরকম ভাবতে হয়নি, এমনিই বললাম এখানে জিনিসপত্র তুলনামূলক সস্তা অন্যান্য জায়গার তুলনায়, এবং এখানে স্টাইফেনও দেয় সব জায়গাতেই। পিএইচডিতে তো স্টাইফেন স্যালারি থাকেই। এটা প্রধানত মাস্টার্স বা ব্যাচেলার স্টুডেন্ট, এখানকার চেক স্টুডেন্ট আমি যাদের দেখি, তারা কিন্তু আমার আন্ডারে যে মাস্টার্স প্রজেক্ট করেছে সে কিন্তু ব্যাংকে পার্ট টাইম কাজ করতো। তাছাড়া মাস্টার্স ব্যাচেলার্স হয়ে যাওয়ার পর পিএইচডিতে এখানে সাধারণত লোকে পার্ট টাইম কাজ করার প্রয়োজন পড়ে না, আর পিএইচডি ইটসেলফ টোটালটা একটা ফুল টাইম জবের মতোই, তাই সেখানে আর আলাদা করে পার্ট টাইম জব করার সময়ও পাওয়া যায় না, সত্যি কথা বলতে। আর তাছাড়া যে স্টাইপেন্ড পাওয়া যায় সেটা এতটাই থাকে যে আমাদের মাস খরচার পরেও প্রত্যেক বছর একবার করে দেশে যাওয়ার টাকা আমরা বাঁচাতেই পারি ইজিলি। তাছাড়া আর একটা স্টুডেন্টদের সুবিধা হলো এখানে স্টুডেন্ট কনসেশন পাওয়া যায় অনেক কিছু জিনিসে। পাবলিক ট্রান্সপোর্টে যেমন পাওয়া যায় সেরকম পাওয়া যায় লাইব্রেরি, সিনেমা, রেস্টুরেন্টে, ইভেন ফুড কনসেশনও পাওয়া যায় অনেক জায়গায়। সেটা কিন্তু 26 বছর অবধি, তারপরে কিন্তু আর নয়। তুই কি 26 বছরের বেশি হয়ে গেছিস শুভা? অনেক বয়স হয়ে গেছে। একটা জিনিস বলতেই ভুলে গেলাম, কিন্তু কনসেশন যে তুমি বলছিলে, এখানে কিন্তু 26 বছর অবধি আমরা যে ইন্স্যুরেন্সটাও পাই সেই ইন্স্যুরেন্সটাও কিন্তু কনসেশনের মধ্যে চলে আসে। ওটা কিন্তু স্টেট স্পন্সর করে 26 বছর অবধি, তারপর থেকে স্যালারির থেকে কিছুটা পার্ট কাটা যায় হেলথ ইন্স্যুরেন্সের জন্য। আর এখানে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কোনো কথা হবে না, সবটাই কাভার্ড হয়। ডক্টরের কাছে ভিজিটও কাভার্ড হয়, প্রেসক্রিপশনের মেডিসিনও কাভার হয়, আর হসপিটাল এমার্জেন্সি ভিজিট তো কাভার হয়ই। তাই শরীর নিয়ে কখনো চিন্তা করতে হয় না বা তার জন্য লম্বা সেভিংসের দরকার পড়ে না, কারণ ইন্স্যুরেন্স সবটাই কাভার করে নেয়। এখানে কিন্তু আসার পর একটা নতুন জিনিস আমার দেখেছিলাম, যে আমাদের ওখানে যেরকম একটা ক্লিনিকে যাচ্ছি, একখানা জিপির কাছে দেখাতে চলে যাচ্ছি বা কোনো ডাক্তারের কাছে আমরা চলে যাচ্ছি, এখানে কিন্তু একটা ডাক্তারের কাছেই রেজিস্টার্ড থাকতে হবে। প্রেসক্রিপশন আসে কিউআর কোড দিয়ে, যখন কেমিস্টের বা ড্রাগিস্টের দোকানে আমরা যাচ্ছি তাদের কাছে সেই প্রেসক্রিপশনটা দিলাম, তারা স্ক্যান করলো এবং প্রেসক্রিপশন কিন্তু জমা হয়ে গেল, আর আমি ফেরত পেলাম না জিনিসটা। আর ওষুধও সেই প্রেসক্রিপশনেরও কিন্তু একখানা এক্সপায়ারি ডেট থাকে, তার মধ্যে যদি আপনারা না কেনেন তাহলে কিন্তু এই প্রেসক্রিপশন বাতিল হয়ে যাবে, আবার ডাক্তারের কাছে যেতে হবে। তো প্রেসক্রিপশন ছাড়া এখানে নন প্রেসক্রাইবড মেডিসিন কিন্তু একদমই পাওয়া যায় না, আমাদের ওখানে যেটা খুব কমন প্র্যাকটিস। তো এখানে যেমন আপনারা প্যান্ডি তো নাম শুনেই থাকবেন, বা প্যান 40, এখানে কিন্তু প্যান 40 আপনি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারবেন না, আপনাকে কিনতে হবে প্যান 20।
ও আমি জানতাম না তো এটা। কারণ প্যান 40 মানে তো পেন্টোপ্রাজল 40 মিলিগ্রাম, তো পেন্টোপ্রাজল 20 মিলিগ্রাম কেনা যাবে প্রেসক্রিপশন ছাড়া, কিন্তু কোনো লাভ নেই তাতে, কারণ সেটার দাম অনেক বেশি দুটো ট্যাবলেট খেলেও। তার থেকে ডাক্তারের কাছে গিয়ে কনসাল্ট করে প্রয়োজন পড়লে লিখে দেবে। আর এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক একদমই ডাক্তারে প্রেসক্রাইব করতে চায় না। আমাদের ওখানে যেটা ডাক্তার ছাড়াই কোনো দোকান থেকে এমনি দিয়ে দেয়, সেটা কিন্তু এখানে হয় না। তাই এখানে সেফটি রুলস ভালোভাবেই ফলো করা হয় মেডিসিন প্র্যাকটিসের ক্ষেত্রেও। তার মানে প্যান 40 যদি কিনতে চান তাহলে দেশ থেকে কিনে নিয়ে আসাই বেটার। আর আমি কিন্তু শুধু কাফ সিরাপই পেয়েছি প্রেসক্রিপশন ছাড়া। আমাদের পিএইচডি তো অনেক দিন শেষ হয়ে গেছে, কিন্তু তুই এখনও পিএইচডি, তার মানে তোর এখনও স্টুডেন্ট লাইফ চলছে। তাহলে একটু বল তোর ডেলি লাইফের রুটিনটা কীরকম? ডেলি লাইফের রুটিন বলতে 9টা থেকে 5টা, এক রুটের বাসটা, সেই জায়গাতেই জীবন চলে আসে। তাছাড়া এখানে সেফটি প্রোটোকলটাও ফলো করা হয়। তো ল্যাবে যেহেতু আমি কেমিস্ট্রি নিয়ে কাজ করি, তাই এখানে একটা নির্দিষ্ট সময়ের পর কারোরই ল্যাবে থাকা অ্যালাউড নয়। সেফটি ওয়াইজ রিয়াকশনও বসানো যায় না। আর যদি কোনো কারণবশত ল্যাবে কাজ করতেই হয় তাহলে এক্সেপশনাল কেসে সুপারভাইজারের কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে, সেটা ছাড়া কিন্তু আসা যায় না। তাই 9টা থেকে 5টায় প্রধানত কাজ হয়, যাতে এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাও সুন্দর মেনটেন করে রাখার এরা চেষ্টা করে। এবার কারোর ইচ্ছা হলো সে বাড়িতে গিয়ে বসে পড়ছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোনোরকম কোনো প্রেশার দেওয়া হয় না কারোর ওপরে এখানে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে আমার যেটা মনে পড়লো সেটা হলো আমাদের সাধারণত গল্পটা কীরকম হয় সারা সপ্তাহের। সোম আর মঙ্গলবার উইকেন্ডে কী করেছি তার গল্প হয়, যে এইগুলো এই উইকেন্ডে করলাম, এই অ্যাক্টিভিটি হলো। আর বুধবার গিয়ে একটু চুপচাপ থাকি, কোনো কথা হয় না। আর বৃহস্পতি শুক্র আবার সামনের উইকেন্ডে কী করবে তার প্ল্যান। তাই ওয়ার্কের সঙ্গে পার্সোনাল লাইফ আর ইভিনিং লাইফটা খুব ভালো করে আমরা সবাই এনজয় করতে পারি। পিএইচডি তো তোর প্রায় শেষের দিকে, তাহলে এবার যদি চেক ছেড়ে চলে যাস, এই চেকের কী জিনিস তুই সব থেকে বেশি মিস করবি? পিএইচডি বা এইসব জার্নি, মাস্টার্স, ব্যাচেলার্স, এগুলো তো এমনি একটা পার্ট অফ লাইফ, তো এগুলো সব মেমোরেবল হয়ে থেকেই যাবে। তাছাড়া বিশেষ করে 6 বছর যেখানে কাটালাম পিএইচডির সময়, তো সেই শহরটাও পুরো নিজের শহরের মতোই হয়ে গেছে। কারণ এখন মডার্ন যুগে এটাই বলবো যে শহরে জিপিএস ছাড়াই রাস্তা চেনা হয়ে যায়, হেঁটে বাড়ি ফেরত যাওয়া যায়, সেটাকেই নিজের শহর বলা যেতেই পারে। তো সেইটা তো মিস করবোই। তাছাড়া সেরকম বিশেষ কিছু মিস করি না। এই নবদ্বীপ আর নবদ্বীপের গঙ্গার ঘাটে বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দেওয়া, সেই জায়গাতে গেলেই, ওটা তো সব জায়গাতেই মিস করতে থাকি। তাছাড়া এখানে সেরকম নয়, মেমোরেবল হয়ে থেকে যাবে, মিস করবো না অতটা। তাহলে তুই তো কদিন পর চলে যাচ্ছিস, তোর চিকেন হায়দ্রাবাদি খেতে আমার ভীষণ মন করছে। তুই কি আমাকে আজকে আরেকবার রান্না করে খাওয়াবি? হোক কলরব, চলো। তাহলে আমরা চললাম সুবার হাতে চিকেন হায়দ্রাবাদি খেতে। চলুন আপনাদেরকেও ঘরে নিয়ে যাই। রান্না করে খাওয়াবি কিন্তু, পুরো পেঁয়াজ কাটা থেকে সব কিছু। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম সুভার ফেভারিট টেস্কোতে, আর চিকেন তুলে নিয়ে এসে বাড়িতে চলে এলাম। তারপরে বেরেস্তা, ধনেপাতা, পুদিনা পাতা আর ঘি দিয়ে মাখিয়ে শুভা বানালো শুভা ফেমাস চিকেন হায়দ্রাবাদি। আশা করি দেখেই বুঝতে পারছেন কীরকম হয়েছিল, খেতে কিন্তু আরও অসাধারণ ছিল। এইরকমই আমরা মাঝে মাঝেই সবাই মিলে বসে যাই রান্নাবান্না করে গল্প আড্ডা দিতে। শুভার হায়দ্রাবাদি চিকেন আমরা এখন খেতে বসলাম, দেখি কিরকম হয়েছে, দেখি তুই পরীক্ষায় পাস করলি কিনা। কেমন? হায়দ্রাবাদি চিকেনে যদি কোনো পিএইচডি থাকতো তুই পেয়ে গেছিস, ডক্টর হয়ে গেছিস। আচ্ছা, আজ তাহলে এতটুকু, আজ আসি। তাহলে এই হলো সেই মুখের কাছে রাখ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অভ্যাস নেই না। আর আমরা বাঙালিরা যে পুরোটাই মাছে ভাতে মাংসাশী, কিন্তু সেফটির ব্যাপারটা নিয়ে কি পিএইচডি তোর প্রায় শেষ হতে চললো। বড় চুল